ঠিক এই মুহূর্তে কাটায় কাটায় 5টা আমরা তোমাদের সঙ্গেই রয়েছি আলহামদুলিল্লাহ। আমাদের এইমাত্র ক্লাসটা শেষ হলো, শেষ করে তোমাদেরটা শুরু করে দিলাম। হয়তো একটু পরেই কয়েকটা মিনিট বিরতি লাগতে পারে আমাদের, আমরা সেটা বলে নেব ইনশাআল্লাহ। জাস্ট টাইমে ক্লাস শুরু করার নিয়ম সেটা করেছি। আমি বরাবরের মতো ইসলাম তোমাদের সঙ্গে রয়েছি। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছে এবং নিরাপদে রয়েছে। আলোচনা হবে তোমাদের সঙ্গে এই মুহূর্তে বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে এক্সক্লুসিভ কিছু আহ, এটা সেটা। এখানে কে কে আছেন দেখেন, আধুনিক যুগের বেশ কয়েকজন লেখক রয়েছেন। মাইকেল মধুসূদন দত্ত রয়েছেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রয়েছেন, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, কাজী নজরুল ইসলাম, জসীমউদ্দিন, মানিক বন্দ্যোপাধ্যায়, শওকত ওসমান, শামসুর রহমান। এদের মধ্যে যাকে যাকে লাগবে আমি দিচ্ছি। বুঝছো? যাকে যাকে লাগবে একটু দেখেছি, একটু যদি দেখে নাও। এদের সবাই ওই আগের সাইটে দিস, তাই না? এটা আমি যেটা ছিল ওইটা নাই। এটা আমার পেন ড্রাইভে ছিল। দেখো কোনটা তোমার, দেখো তুমি ওপেন করো। ওই যে কবি নেই এখানে, দেখো তোমার কাছে আছে এটা। আমার আমার ফাইলে রেখে দিলে এদিনটা ভালো হবে। তাহলে দেখো, আছে মাইকেল মধুসূদন দত্ত। তুমি একটু সিরিয়াল করে দিও, তারপর একবার দিও, ধীরে দাও, সিরিয়াল করে দাও। মাইকেল মধুসূদন দত্ত, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, কাজী নজরুল ইসলাম, জসীমউদ্দিন, মানিক বন্দ্যোপাধ্যায়, শওকত ওসমান, শামসুর রহমান, জহির রায়হান। আচ্ছা, এর মধ্যে দেখো কেউ কেউ খুব ছোট পল্লী হবে, অল্প পল্লী হবে। এবার তোমাদেরকে আমি এক্সক্লুসিভ একটা নিয়ম দেবো, শর্টকাট টেকনিক দিয়ে দেবো না সবাইটা একদম এখানে শর্টকাট টেকনিক রয়েছে। ঠিক আছে? তুমি ধীরে সুস্থে দাও, বা ট্রাই টু দিও, বলে সিকোয়েন্সটা ব্রেক না হয়। দেখো, জহির রায়হান। জহির রায়হান কেন বিখ্যাত আমি তোমাদেরকে প্রশ্ন করি, কি কি আসবে এখান থেকে না? আচ্ছা, জহির রায়হানের গল্প গ্রন্থটার নাম বলতে পারবা তোমরা? জহির রায়হানের একটা গল্প গ্রন্থের নাম বলতে পারবা? বলো তো। জহির রায়হানের গল্প গ্রন্থের নাম হলো সূর্যগ্রহণ। জহির রায়হান রচিত বিখ্যাত গল্প গ্রন্থ সূর্য গ্রহণ। একটু লিখে রাখো, গ্রহণ। হেডলাইনটা লিখবো জহির রায়হান, আমরা উপর দিকে আসতেছি আগে, আস্তে আস্তে। সূর্য গ্রহণ, জহির রায়হানের বিখ্যাত গল্প গ্রন্থ কি? সূর্য গ্রহণ। আচ্ছা, ওনার উনি ওনার প্রকৃত নাম কি জানো? মোহাম্মদ জহিরুল্লাহ। মোহাম্মদ জহিরুল্লাহ, পরে জহির রাখছেন। তার প্রকৃত নাম মোহাম্মদ জহিরুল্লাহ। জহিরুল্লাহ, তুমি আসলে পারবা। জহিরুল্লাহ, ঠিক আছে। সূর্যগ্রহণ তার বিখ্যাত গল্প গ্রন্থ। আর এখানে আরেকটা তথ্য তোমাকে দিয়ে নিই, সেটা হলো সেটা একটা তথ্য আছে। সূর্যগ্রহণ, এখানে একটা বিষয় তোমাকে একটু বলে নিই, না বলে তুমি মন খারাপ করবা। সেটা হলো ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম উপন্যাস। নায়িকা সুচন্দা কিন্তু ওনার স্ত্রী ছিলেন, নায়িকা সুচন্দা। আর ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম উপন্যাস আরেক ফাল্গুন। আরেক ফাল্গুন, আরেক ফাল্গুন। তাহলে ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস কি বলতো? আরেক ফাল্গুন, জহির রায়হান। তার বিখ্যাত উপন্যাস হলো হাজার বছর ধরে। হাজার বছর ধরে, হাজার বছর ধরে, এটা তোমরা জানো। তার একটি বিখ্যাত ছোট গল্প রয়েছে, একুশের গল্প। একুশের গল্প, হুম, এটা হলো মুক্তিযুদ্ধ ভিত্তিক। আর এটা হলো ভাষা আন্দোলন ভিত্তিক, একুশের গল্প। আর মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি বিখ্যাত ছোট গল্প আছে তার, সময়ের 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 প্রয়োজনে। এর বাইরেও তার রয়েছে। দেখো, উনি দুইটা প্রামাণ্য চিত্র লিখেছিলেন। ওয়ালাইকুম আসসালাম। মুক্তিযুদ্ধের সময় তার বিখ্যাত দুটি প্রামাণ্য চিত্র রয়েছে। একটা হলো লেট দেয়ার বি লাইট, বাংলায় লিখে দিচ্ছি উচ্চারণ সুবিধার জন্য। সাউন্ড শোনা যায় না? এই, সাউন্ড শোনা যাচ্ছে না? সবার কি একই প্রবলেম? সাউন্ড তো এরকম হওয়ার কথা না। একটা হলো স্টপ জেনোসাইড, স্টপ স্টপ জেনোসাইড। আর একটা হলো লেট
তোমাদের যদি কাউন্ট সাউন্ড এরকম কখনই প্রবলেম হয়, রেস্টার্ট দিও মোবাইলটা। লেট দেয়ার বি লাইট, তাহলে তার একটু কি বলতো, স্টপ জেনোসাইড এবং লেট দেয়ার বি লাইট। এটা হলো তার দুইটা বিখ্যাত মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্য চিত্র, মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্য চিত্র। স্যার কেমন আছেন? আপনার ক্লাস আর প্রথম, তাই নাকি? এর আগে কখনো ক্লাস হয়নি? এত ব্যাচ কখন? অভিনন্দন সবাইকে নতুন ক্লাসে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে স্টপ জেনোসাইড লেট দেয়ার বি লাইট, এটা হলো তার প্রামাণ্য চিত্র। বিখ্যাত চলচ্চিত্র কি? জীবন থেকে নেয়া। এটা ভাষা আন্দোলন ভিত্তিক বিখ্যাত চলচ্চিত্র জীবন থেকে নেয়া। এটা জহিরানের জীবন থেকে নেয়া। তাহলে জীবন থেকে নেয়া, এটা জহিরানের বিখ্যাত চলচ্চিত্র। তারপরে হলো দুটা হলো প্রামাণ্য চিত্র। প্রামাণ্য চিত্র কি? প্রমাণ সহ যে ডকুমেন্টারি তৈরি করে এটাকে প্রামাণ্য চিত্র বলা হয়। ঠিক আছে। আর হলো আরেক ফাল্গুন, ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস। সূর্যগ্রহণ তার গল্প গ্রন্থ, হাজার বছর ধরে তার একটি বিখ্যাত উপন্যাস। এর বাইরে আছে তৃষ্ণা, বরফ গলার নদী। এগুলো নিয়ে আমরা শর্টকাট টেকনিক দেখাবো না। একুশের গল্প তার হলো ভাষা আন্দোলন ভিত্তিক গল্প, আর সময়ের প্রয়োজন হলো মুক্তিযুদ্ধ ভিত্তিক গল্প। ওকে, আশা করি এইটা তোমরা পেয়ে যাবে ইনশাআল্লাহ। এটা গেল জহির রায়হান। আচ্ছা, শামসুর রহমান। এরপর হেডলাইনটা লিখো একটু। শামসুর রহমান, শামসুর রহমান। দেখো, শামসুর রহমান মূলত কবি। শামসুর রহমান মূলত কবি। শামসুর রহমানের ছদ্মনাম কি দেখো। ছদ্মনাম যদি আসে পরীক্ষায় তাহলে লিখবা মজলুম আদিব। কবি শামসুর রহমানের ছদ্মনাম হলো মজলুম আদিব। যার ব্যাপারে জুলুম করা হলো তিনি হলেন মজলুম আদিব। কবি শামসুর রহমানের ছদ্মনাম কি হলো? তো মজলুম আদিব, মজলুম আদিব। গেল এটা ছদ্মনাম। ওকে, এবার হ্যাঁ, একটু পরে দিও। আমরা 10 মিনিট পরে একটু পরে দিও। তুমি খালি এই যে রাইটার যারা আছে না, মাইকেল এরকম সিরিয়াল করে নাও। মাইকেল, একটা মাইকেলের জায়গা এরকম, বঙ্কিমের জায়গা, রবীন্দ্র জায়গা। এটা হ্যাঁ, দেখি দেখো শরৎ। এবার দেখো, তাহলে ভাইয়া শামসুর রহমানের ছদ্মনাম মজলুম আবির। তার প্রথম কাব্যগ্রন্থ কি জানো? তার বিখ্যাত কবিতা স্বাধীনতা তুমি। মনে থাকবে না আসলে? স্বাধীনতা তুমি। তাকে বলা হয় নাগরিক কবি। তাকে বলা হয় নাগরিক তাকে বলা হয় নাগরিক কবি। নাগরিক কবি। ঠিক আছে। তাহলে শামসুর রহমানের ছদ্মনাম হলো মজলুম আদিব। তার বিখ্যাত কবিতা স্বাধীনতা তুমি। তাকে বলা হয় নাগরিক কবি। তাকে বলা হয় নাগরিক কবি। নগর নিয়ে যারা রচনা করে তাকে বলা হয় নাগরিক কবি। ঠিক আছে, গেল এটা। নগর বাহিরে ডম্বিত হরি করিয়া, নাগরিক কবি। তাহলে ভাইয়া লক্ষ্য করো। হ্যাঁ হ্যাঁ, আরেক ফাল্গুন হলো ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম উপন্যাস। নাগরিক কবি, এটা যেন মনে থাকে। যারা নগর কিনে রেখেন তারা নাগরিক কবি। তার প্রথম কাব্যগ্রন্থের নাম দেখো। প্রথম কাব্যগ্রন্থ, প্রথম গান। এটা কাব্যগ্রন্থ। প্রথম গান ঝটপট করে লিখে নিবা যেটুকু পারো, তাহলে পরে লিখবা। হ্যাঁ হ্যাঁ, সাহিত্য, গল্প। এটার জন্য একটা ক্লাস নিলে সবচেয়ে ভালো ছিল, বুঝছো? সাহিত্য কি, কাব্য কি, কবিতা কি, গল্প কি, নাটক কি, উপন্যাস কি। প্রথম গান, দ্বিতীয়, তাও বলবো না, মৃত্যুর আগে। সময় আজকে আমরা একটু এদিক দিয়ে একটু তাড়াতাড়ি শেষ করে দিতে হলে শেষে গিয়ে আমরা বলবো কাব্য কি, গল্প কি, নাটক কি, উপন্যাস কি, প্রবন্ধ কি। গল্প আর উপন্যাসের মধ্যে প্রথম গান, দ্বিতীয়, মৃত্যুর আগে। আগে, রৌদ্র করটিতে, ও, বিধ্বস্ত নীলিমা,
বিধ্বস্ত নীলিমা, ঠিক আছে। তাহলে তার প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে, রৌদ্র করটিতে, বিধ্বস্ত নীলিমা, এগুলো তার কাব্য, কবির উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। এর মধ্যে প্রশ্ন আসে, বারবার আসে, ঠিক আছে। তার মুক্তিযুদ্ধের সময় একটি বিখ্যাত কাব্যগ্রন্থ হলো, আমি হাতের লেখার জন্য সরি বলে নিচ্ছি, আমার লিখতে কষ্ট হয়, হাতে ব্যথা তো, তোমরা না বুঝলে বলো আর কি, হ্যাঁ। মুক্তিযুদ্ধের সময় তার একটা বিখ্যাত কাব্য হলো বন্দি শিবির থেকে, বন্দি শিবির থেকে, বুঝছো। উনি যখন, খেয়াল রেখো, মুক্তিযুদ্ধের সময় উনি যখন দৈনিক বাংলার সম্পাদক ছিলেন, দেখলেন একটা উটের পিঠে উট যাচ্ছে, পিছনে অনেক মানুষ। তো জিজ্ঞেস করলেন এটা কেন? বললো এটা আরবের উট। তো তাই বলে এত মানুষের পিছনে? বলল হ্যাঁ, দেখবে না, তো হাতে যে বোতল, এগুলো বোতল আছে, ই আছে কেন? বললো যে এটা উটের প্রস্রাব নেবে, এটা খেলে তাদের রোগ ভালো হবে। ও, তখন তিনি লিখেছেন, উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ, ঠিক আছে। উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ। এই যে উদ্ভট উটের পিঠে পিঠে চলেছে স্বদেশ, উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ। তাহলে প্রথম গান দ্বিতীয় মুদ্রা আগে, রৌদ্র করটিতে, বিধ্বস্ত নীলিমা, বন্দি শিবির থেকে, উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ, ঠিক আছে। এটা আরেকটা কাব্য আছে না, বলবো সেটা, সেটা হলো এই যে আছে না, ভাষা আন্দোলন ভিত্তিক, অর্থাৎ ওই যে স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলনে নূর হোসেন মারা গেছিল না, তখন উনি একটা কাব্য লিখেছিলেন, বুক তার, এই যে বুক তার বাংলাদেশের হৃদয়, বুক তার বাংলাদেশের হৃদয়। একটু পরে তোমাদের কথা বলার সুযোগ দেব, তোমরা যে কেউ কথা বলতে পারবা, যে কেউ, এনিবডি কথা বলতে পারবা, ঠিক আছে। বুক তার বাংলাদেশের হৃদয়। আচ্ছা, উনি উপন্যাসও লিখছেন। ভাই, ওনার তো কাব্য লিখেই তো থেমে যাওয়া উচিত ছিল, উপন্যাস কেন লিখলেন? উপন্যাস কি দেখো, অক্টোপাস, এই যে কবি শামসুর রহমান রচিত উপন্যাসগুলো কি কি, আমরা নিচ থেকে উপরের দিকে আসতেছি, গুরুত্বের দিকে। উপন্যাস কি কি দেখো, অক্টোপাস, অক্টোপাস, অক্টোপাস কমা, নিয়ত, মন্তাজ, অক্টোপাস নিয়ত মন্তাজ, অদ্ভুত আধার এক, এবং এলো সে অবেলায়। কি কি দেখো, অক্টোপাস, নিয়ত মন্তাজ, অদ্ভুত আধার এক, এবং এলো সে অবেলায়। কবি শামসুর রহমান রচিত উপন্যাসগুলো কি কি, বা এর মধ্যে আছেন এর নিচের কোন উপন্যাসটি কবি শামসুর রহমান রচিত? তাহলে অবশ্যই বলবা কি কি, অক্টোপাস, নিয়ত মন্তাজ, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটা আমি বলে দেব সবগুলোর, একদম তোমাদের দিয়েই দিব, সবগুলো বইয়ের নাম ছন্দ আকারে দিয়ে দিব, ঠিক আছে। সবগুলো বইয়ের নাম একেবারে ছন্দ আকারে দিয়ে দেব, তথ্যগুলো জরুরি, এরপর আমি একদম দিয়ে দিচ্ছি, একটু পরে দিয়ে দিচ্ছি তোমাদেরকে, এখন লিখতে হলে সময় লাগবে, এটা করেই দিয়ে দিচ্ছি একটু পরে। তথ্যগুলো জরুরি, এটা একটু করো, ওটা খালি পড়ে ফেললে হবে, ইনশাল্লাহ। আচ্ছা, ফাতেমা আক্তার বলো, আপু প্রশ্ন করতে চেয়েছিলে, হ্যান্ড রাইজ করেছো, বলো আপু, প্রশ্ন করো। ফাতেমা আক্তার বলো আপু। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনার ক্লাস খুব ভালো লাগে। কিন্তু আপু আমি তো ভালো লাগার মতো ক্লাস নেই না, দেখো না কেমনে নিতেছি, একদম সিরিয়াস করে, যেগুলো লাগবে একদম দৃষ্টিগুলো। ইম্পর্টেন্ট গুলা আমাদের দিচ্ছেন তো সেই কারণে, কিন্তু স্যার একটু সাদা পেজে মানে বোর্ডটা ক্লিয়ার করে নতুন ইসে করলে একটু ভালো হইতো এভাবে। সবচেয়ে ভালো, ওকে ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ হ্যাঁ, এই যে। তাহলে খুবই আর থ্যাংক ইউ। স্যার আরেকটা কথা হচ্ছে, আপনি বলছিলেন ওই যে কাব্য কি উপন্যাস কি গ্রন্থ, এটা একটু আগে বইলে নিলে আমাদের মাথায় ভালোভাবে ঢুকতো। আচ্ছা, একটু বলবো আজকে, এই যে আগ্রহটা থাকলে আরো বেশি ভালো ঢুকবে, দেখো একটু পরে আজকে ঠিক আছে বলবো স্যার। এটা, হ্যাঁ ইনশাআল্লাহ, এটা বলবো আমি। তাহলে শামসুর রহমান রচিত উপন্যাসগুলো শেষ। আচ্ছা, এবার একটু আসো শওকত ওসমান।
হেডলাইনটা লিখবা, এগুলো সব করা আছে। শওকত ওসমান। শওকত ওসমানের প্রকৃত নাম কি দেখো। শওকত ওসমানের প্রকৃত নাম হলো শেখ আজিজুর রহমান। তার প্রকৃত নাম, শওকত ওসমান কিন্তু ছদ্মনাম, প্রকৃত নাম শেখ আজিজুর রহমান। জানো একটা মজার বিষয় তোমাকে বলি, প্রকৃত নাম, তার বিখ্যাত উপন্যাস, একটা কথা শোনো, ওনার এই যে কৃতদাসের হাসি উপন্যাসটির জন্য জানো পাকিস্তান সরকার তাকে আদমজি পুরস্কার দিয়েছে। পুরস্কার দেওয়ার পরে সরকার দেখে এটা তাদের বিরুদ্ধে লেখা, বুঝছো কেমন না? বিখ্যাত উপন্যাস কৃতদাসের হাসি, এটাকে রূপক ধর্মী উপন্যাস বলা হয়, পাকিস্তান সরকার বুঝতে পারে নাই, তাদের তাকে ইয়া দিয়েছে। হম সাদা বোর্ডে উপন্যাস দেখো, সাদা বোর্ডে লিখলে তখন আবার লাল লিখতে হবে, বোর্ডটা চেঞ্জ করতে হবে, বরং এইটাই কালোটা খুব ভালো ফুটে, বুঝছো, দেখতে সুবিধা হবে। সাদা বোর্ডে ব্ল্যাক, আর এটাই সাদাটা এটি সেম পড়ে, বরং এটা সুন্দর হয়। উপন্যাস দেখো, ওনার উপন্যাসগুলো কি কি দেখো, উপন্যাস, কারণ সব তো আলো সাদা, সাদাই সাদা এটা একাকার হয়ে যায় তখন। উপন্যাসগুলো একটু দেখো, শামসুল আলম, ওই যে শওকত ওসমানের জননী, জননী তার বিখ্যাত উপন্যাস। এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র হলো দরিয়া বিবি, জননী। তারপরে হলো জননী, কৃতদাসের হাসি, কৃতদাসের হাসি, এই যে তার বিখ্যাত উপন্যাস। এর বাইরে দেখো মুক্তিযুদ্ধ ভিত্তিক কি কি উপন্যাস লিখছে, বলি নেকড়ে অরণ্য, নেকড়ে অরণ্য এটা ওনার মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম উপন্যাস, নেকড়ে অরণ্য। তারপর দেখো, তুমি থাকো, লাগবে এখনই এখনই লাগবে। হ্যাঁ। জাহান্নাম হইতে, জাহান্নাম হইতে বিদায়, নেকড়ে অরণ্য, জাহান্নাম হইতে বিদায়। তারপরে দেখো দুই সৈনিক, দুই সৈনিক, এটা টেকনিক্যাল দিলে অনেক ভালো হয় না বলো, দেখতেছি দুই সৈনিক। তাহলে জননী, কৃতদাসের হাসি, নেকড়ে অরণ্য, জাহান্নাম হইতে বিদায়, দুই সৈনিক। তারপরে হলো জলাঙ্গি, জলাঙ্গি মানে যার অঙ্গ জলের মতো। তাহলে কি কি বলতো, জননী, কৃতদাসের হাসি, কৃতদাসের হাসি, তারপরে নেকড়ে অরণ্য, আর এটা কি এরপরে দেখো জাহান্নাম হইতে বিদায়, দুই সৈনিক, জলাঙ্গি, এগুলো তার হলো উপন্যাস। এর মধ্যে এই যে নেকড়ে অরণ্য থেকে এগুলো সব মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। আশা করি এটা ক্লিয়ার, তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ, আর তার নাটক দেখো, নাটক, নাটক তস্কর, লস্কর, কাকরমণি, কাকরমণি, পূর্ণ স্বাধীনতা, চূর্ণ স্বাধীনতা, পূর্ণ স্বাধীনতা। তাহলে কি কি দেখো, তার প্রকৃত নাম শেখ আজিজুর রহমান, উপন্যাস হলো জননী, কৃতদাসের হাসি, নেকড়ে অরণ্য, জাহান্নাম হইতে বিদায়, দুই সৈনিক, জলাঙ্গি, নাটক তস্কর, লস্কর, কাকরমণি, চূর্ণ স্বাধীনতা, পূর্ণ স্বাধীনতা। ঠিক আছে, আর একটা আছে টেকনিক দিয়ে মনে রাখার জন্য, হ্যাঁ টেকনিক দিব, কিন্তু এখন আমি টেকনিকটা আগেই দিইনি কেন জানো, তাহলে তুমি লিখবা না, আমি আলোচনা করব কি করব, তুমি সব তো লিখতে পারবা না, আর সব লিখে সময় লেগে যাবে, তো টেকনিক দিয়ে দেবো, পড়ে ফেলবা, বুঝছো, ওই জন্য। আর টেকনিক ধরে ধরে যদি পড়ি, এটা লেখো, এই যে চাঁদের অমাবস্যায় লাল সালু গায়ে জড়িয়ে নদী পর কাঁধে, এরপর দেখো বহিপীর সুড়ঙ্গ দিয়ে তরঙ্গ ভঙ্গের দিকে এগিয়ে গেল, এটা আমার জন্য পান্তাবাদ, কিন্তু এটা ফাঁকি দেওয়ার টেন্ডেন্সি থেকে অনেক বেশি, বুঝছো। আমি চাইলাম যে অন্তত তুমি এটা ঠিক মতো করে যাও, পড়াটা বুঝো, শর্ট টেকনিকটা মাথা থেকে আগে ঝেড়ে ফেলো, বাট আমি দিব এটা। কারণ যারাই আজ পর্যন্ত যারা শর্ট টেকনিক পড়েছে, শর্ট টেকনিক দিয়ে, এরা কেউ জীবনে চাকরি হয় নাই, কারোই চাকরি হয় নাই, শেষ। যারাই শর্ট টেকনিক পড়েছে,
শর্ট টেকনিক ওইটার মধ্যে যারা ডুবে গেছে তাদের কারোই চাকরি হয় না, তারা কেউ চাকরি হয় না। পড়তে হবে ডিটেলস, বাট মনে রাখার জন্য শেষে ওই অংশ তুমি রাখতে পারো। আগে যদি মাথার মধ্যে, তাহলে জীবনে খুব আর যেতে পারো না, একটা বৃত্তের মধ্যে তুমি আটকা থাকবে, বাউন্ডারির মধ্যে, এর বাইরে আর যেতেই পারবো না, যেতেই পারবো না, যেতেই পারবো না। সত্যি করে বললাম, তুমি দেখো এখনই, তুমি দেখো, এই দেখো সব আছে, এই যে দেখো, এই যে বৈকুণ্ঠের উইল অনুযায়ী পল্লী সমাজের গৃহে অবস্থান বিরাজ বউ, এই যে শরৎচন্দ্রের উপন্যাস সব আছে। পর থেকে দেনা পাওনার জন্য চরিত্রহীন হয় না, তাই মেজ দিদি, এগুলো সব ছোট গল্প, শরৎচন্দ্রের, বিন্দুর ছেলে, এ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, অপরাজিতা দেবযান, হিন্দু হোটেল, এরও সব, বুঝছো? এরকম মানিক বন্দ্যোপাধ্যায়ের কথা সাহিত্য, এগুলো সব এখানে দেয়া আছে। তাহলে তুমি এর কি করবে দেখো, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যা, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঠিক আছে? সুতরাং প্রত্যেকের এগুলো এখানে দেয়া আছে। সুতরাং এটা, তুমি আমাকে একটু মিউট করো, আগে একটু মিউট করো, মিউট করো। ভাইয়া, তাহলে এই যে তস্কর লস্কর কাকর মণি, চূর্ণ স্বাধীনতা, পূর্ণ স্বাধীনতা, এটা স্বাগত মানে বাট আমি দিব, কিন্তু আমি আগেই সতর্ক করলাম, কারণ আমি কারো কারো জন্মের আগে থেকে তোমাদের কারোর থেকে আমি ক্লাস নেই, বুঝছো? আমি কলেজেই যোগদান করেছি 2003 সালে 16ই মার্চ, বুঝতে পারছো? 97 সাল থেকে ক্লাস নেওয়া শুরু, অনানুষ্ঠানিকভাবে, আনুষ্ঠানিকভাবে। এখন বলো, 97 পরে অনেকের জন্ম আছে তোমাদের এখানে, অনেকের জন্ম। তো সুতরাং বি কেয়ারফুল, হ্যাঁ, এই জায়গাটায় খেয়াল রেখো। আচ্ছা স্যার, এরপরে কালো বোর্ড দিয়ে, সাদা বোর্ড দিয়ে, আমি সাদা বোর্ড দিলাম, কালো কালিও দিলাম, এই যে দেখো, সাদা বোর্ড দিলাম, এই যে সাদা বোর্ড দিলাম, এটা হোয়াইট না আমাদের সর্বোচ্চ হোয়াইট, এটা এই যে হোয়াইট দিলাম, ওই যে বলতেছে সাদা বোর্ড দিয়ে কালো কালিতে, আমি দিলাম ওটা, এটা দেখো আলোতে এখন কেমন ঝিলমিল করতেছে কালো কালিতে। তোমরা বেশি বোঝো সবকিছুতে, সমস্যাটা হলো এখানে, বুঝছো? এই যে সাদা বোর্ডে আমি কালো কালি দিয়ে লিখলাম, কিন্তু কথা হলো ওটা আলোটা কেমন ঝিলমিল করে, দেখছো কি অবস্থা, আলোয় ভরে গেছে। সিলেক্ট করলাম ওটা, এটা, ওইটা চোখে লাগে না ওই আলোটা, যে কেউ সুন্দর সবার চোখের জন্য আগেরটাই দেবে। এখন বলো, আগেরটাই দেবো না এটাই থাকবে, সাদা থাকবে? সাদা দেবো না আগেরটাই দেবো, বলো দেখি কোনটা জয়ী হয়, কোনটা জয়ী হয়, হ্যাঁ যুক্ত না যে যুক্ত, বলো, বলো। এবার আসো, তাহলে শওকত ওসমান হয়ে গেল লাল কালি, আর একজন বলছে স্যার ওইটা দেন সাদা, আর কোনোটাই সাদা, এটি আছে, সাদা আর কোনোটা নেই, কই সেটা? অফ হোয়াইট আছে একটা, তাই না? এটা, এবার যাও, তাহলে মানিক বন্দ্যোপাধ্যায় দেখো, মানিক বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, এখানে কোনো কালো বোর্ড নেই, ওই যে সবুজ বোর্ডটা জায়গাটা দেখো, মানিক
বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়। দেখো, যেটা গুরুত্বপূর্ণ সেটা আগে শোনো। বন্ধুদের সাথে তিনি বাজি ধরেছিলেন। তার প্রকৃত নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। তার প্রকৃত নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। যেগুলো আসবে সেটা আগে লেখো, এরপর আমি শব্দ দিয়েছি প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। তারপরে দেখো ছোট গল্প, মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প কি দেখো। ছোট গল্প হলো অতসী মামি। মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প হলো অতসী মামি। ঠিক আছে, ছোট গল্প অতসী মামি। আর হলো মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম হলো প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়, আর এটা হলো অতসী মামি। এরপরে আরেকটা হলো প্রাগৈতিহাসিক। প্রাগৈতিহাসিক, ঠিক আছে। আর একটা উপন্যাস দেখো, যেটা আসবেই, বিখ্যাত উপন্যাস, বাংলা সাহিত্যের ওনাকে কালজয়ী ঔপন্যাসিক বলা হয়। তাকে বলা হয় কালজয়ী ঔপন্যাসিক। স্যার, কালজয়ী ঔপন্যাসিকটা কি, এটা একটু বলবেন? হ্যাঁ, অবশ্যই বলবো, কেন বলবো না। কালজয়ী ঔপন্যাসিক মানিক বন্দ্যোপাধ্যায়, অতসী মামি। উপন্যাসগুলো কি কি দেখো। উপন্যাস হলো পদ্মা নদীর মাঝি। পদ্মা নদীর মাঝি, পুতুল নাচের একটি কথা। রেডি? পুতুল নাচের ইতিকথা। পদ্মা নদীর মাঝি, পুতুল নাচের ইতিকথা। দিবা রাত্রির কাব্য। তার প্রকৃত নাম হলো প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। ছোট গল্প অতসী মামি, প্রাগ ঐতিহাসিক। উপন্যাস হলো পদ্মা নদীর মাঝি, পুতুল নাচের কথা, দিবারাত্রির কাব্য। এর বাইরেও আছে, তবে এটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে এটা। এখন তোমাদের মধ্যে আরেকজন বলতেছে কি জানো? হাতে হচ্ছে কালো বোর্ডে সাদা কালি, বা আগেরটা। এখন বলো, আমি কি এই কালি চেঞ্জ করে থাকবো, না ক্লাস নিব? এক একজন এক একটা বলবা। তাহলে এটা কমপ্লিট করো। ওকে, থ্যাংক ইউ। দুজন মনির বলেছে আপনার মতো করে ক্লাস নেন, আপনি ক্লাস নেন। ছোট্ট একটা, আমাকে কয়েকটা মিনিটের বিরতি দিতে হবে, কারণ আগে ক্লাসটা 5টায় শেষ করে এটা 5টায় শুরু করছি। আমি 10টা মিনিটের জন্য আসতেছি। এই 10 মিনিটের মধ্যে একটু ফ্রেশ ট্রেশ হয়ে নাও, কারণ আবার কন্টিনিউ ক্লাস চলতে থাকবে কিন্তু। ঠিক আছে, 10 মিনিট। এই যে 30, তো 40-এর মধ্যে চলে আসতেছি। ঠিক আছে, একটু পজ দাও। এর মধ্যে আমাদের বোর্ডটা আমরা সাজাইনি, সবকিছু সাজাই নিচ্ছি। এবার শোনো, তাহলে লক্ষ্য করো, জসিমউদ্দিন, হেডলাইনটা লেখো, জসিমউদ্দিন। প্রাগৈতিহাসিক মানিক বন্দ্যোপাধ্যায়ের কাজ শেষ। ঠিক আছে, এবার আসো। আমাদের শুরুটা হয়েছিল কাকে দিয়ে দেখো, মাইকেল মধুসূদন দত্তকে দিয়ে। আমরা শেষ দিকে আসি একটু, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। আমরা সবার, এই দেখো, সবার আগে আমরা আলোচনা করেছিলাম জহির রায়হানকে নিয়ে, মনে আছে তোমাদের? জহির রায়হানকে নিয়ে, জহির রায়হানকে নিয়ে। এই জহির রায়হানের যেটা বলেছিলাম, দেখো, ওগো শেষ বিকেলের মেয়ে, তোমার জন্য আর কত হাজার বছর ধরে বরফগলা নদীর ধারে আর এক ফাল্গুনের তৃষ্ণা যে সূর্যগ্রহণের অপেক্ষায় থাকতে হবে। সব একবারে বলা আছে। এখানে কি বলা আছে দেখো, শেষ বিকেলের মেয়ে, এই যে তার উপন্যাস। তারপরে দেখো, হাজার বছর ধরে। ঠিক আছে, এই যে বরফ গলা নদী, এগুলো তার, বরফ গলা নদী এই পর্যন্ত তার উপন্যাস। আরেক ফাল্গুন বলেছিলাম আগেই, ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস। এবারে দেখো, তৃষ্ণা এবং সূর্যগ্রহণ তার গল্প। এই হলো জহিরানের উপর সবগুলো টেকনিক একসাথে কিন্তু। তাহলে এখন কিন্তু লিখবা না, এগুলো তোমরা পেয়ে যাবা, সুতরাং দেখানোর জন্য। এখন তাহলে তাহলে কত তাড়াতাড়ি হয়ে গেল না, বাট আমি ডিটেলস কেন পড়াচ্ছি, যেন যে কোনো ভাবে প্রশ্ন আসে তুমি পারো। ঠিক আছে, এবার দেখো জহিরানের, এবার এখানে এমসি গুলো পরে, শামসুর রহমানের এগুলা দেখো।
এই যে অদ্ভুত উপন্যাস, অদ্ভুত আধারে এক, অদ্ভুত আধারে এক মানে অদ্ভুত আধার এক, এটা বোঝানো যায়। আধারে এক অক্টোপাস এলো সে অবেলায় নিহত মন্তাজের কাছে। তাহলে অক্টোপাস নিহত মন্তাজ, অদ্ভুত আধার এক জানার পরে যদি তুমি শর্ট টেকনিক পড়ো তাহলে তোমার জন্য ভালো। কাব্যগ্রন্থ দেখো, প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে, রৌদ্র করটিতে বিধ্বস্ত নীলিমায় বন্দি শিবির থেকে ঘাতক কাটা ফিরিয়ে নিল। এর মানে হলো ফিরিয়ে নাও ঘাতক কাটা। উদ্ভট কারণ উদ্ভট উঠে পিঠে চলেছে স্বদেশ। এই যে এইগুলো, এই কটা বইয়ের নাম বলেছি, তোমার কি মনে পড়ে যে এই বইগুলোর আমি নাম বলেছিলাম? হ্যাঁ বলবা, মনে পড়ে? গুড। কবি শামসুর রহমান। এবার দেখো শওকত ওসমান, এই যে বনু আদম জননীকে কৃতদাসে আজ চড়ছে না, ইত্যাদি ইত্যাদি। এর মধ্যে সব এখানে আছে, আমি পড়ে আর শুনাইলাম না। জননী লাগবে, কৃতদাসে হাসি লাগবে। এবারে জাহান্নাম হইতে বিদায় লাগবে, কারণ দুই সৈনিক নেকড়ে অরণ্য পতঙ্গ পিঞ্জর সাক্ষী, এই যে জলাঙ্গি হলো। তাহলে এখানে শর্ট টেকনিকের সব দেয়া আছে, ঠিক আছে, কোনো সমস্যা? ওকে। এবার দেখো এই যে গল্প এখান থেকে লাগবে না। আর আমলার মামলা, এই যে তস্কর লস্কর, কাকর মণি, বাগদাদের কবি, পূর্ণ স্বাধীনতা, চূর্ণ স্বাধীনতা, এগুলো সব আছে। সুতরাং এখানে দেয়া আছে। ওকে, আমলার মামলা, তস্কর লস্কর, কাকর মণি, এই কাজগুলো তোমরা যেটা চাচ্ছিলা সবই এখানে আছে। এটা বোঝানোর জন্য আমি এটা করলাম। এবারে আমরা এখন পড়াচ্ছিলাম মানিক বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায়ের দেখো, বন্ধুরা বাজি ধরেছিল, বন্ধুরা মিলে বাজি ধরেছিল যে বিখ্যাত লেখকদের লেখা ছাড়া লেখা ছাপানো হয় না। বন্ধুরা বাজি ধরেছিল যে বিখ্যাত লেখকদের লেখা ছাড়া ছাপা হয় না, ঠিক আছে, লেখা ছাড়া লেখা ছাপা হয় না। তখন মানিক বন্দ্যোপাধ্যায় কি করলেন, ওনার নাম ছিল প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। উনি বলছেন না, না, লেখা বিখ্যাত হলে ছাপা হবে। তখন মানিক বন্দ্যোপাধ্যায় কি করলেন, তার নাম ছিল প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। তিনি এই গল্পটা বেনামে অর্থাৎ মানিক বন্দ্যোপাধ্যায় নামে ছদ্মনামে পাঠাইছিলেন অতসী মামি। এটা পত্রিকায় পাঠানোর পর এটা ছাপা হয়ে গেল। মানিক বন্দ্যোপাধ্যায়কে আর পিছনে ফিরে তাকালে হলো না, তাকাতে হলো না। তার বিখ্যাত গল্প প্রাগ ঐতিহাসিক, মানে ইতিহাস সৃষ্টির ও আগে, এইখানে তার দুটা বিখ্যাত চরিত্র আছে। কি কি? পাঁচি, পাঁচি, এই যে পাঁচি, তোমরা এখন লিখবা না, দরকার শর্ট স্ক্রিনশট দেখবা। পাঁচি, ভিখু ও পেহলাদ। পাঁচি, ভিখু ও পেহলাদ, এই যে এরা হলো বিখ্যাত চরিত্র, পাঁচি, ভিখু ও পেহলাদ, ঠিক আছে। শোনো, ওই যে জিজ্ঞেস করছে বিরতি কিসের, আমি ওইটা পাঁচটা শেষ করে এটা পাঁচটা শুরু করেছি। তো তো আসর নামাজ পড়িনি, এজ এ মুসলিম নামাজ ফরজ ছিল, ওই জন্য ফাঁকে আসর নামাজ বিরতি দিয়ে পড়ে আসছি আর কি, বুঝছো এটা। এবারে তাহলে অতসী মামি, প্রাগৈতিহাসিক, এটা ক্লাসটা নিচ্ছি তোমার জন্য, আর নামাজটা হলো আমার জন্য, বুঝতে পারছো এটা। এবার লক্ষ্য করো, তার বিখ্যাত উপন্যাস জননী, মানিক বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস কি জননী। পদ্মা নদীর মাঝি তার একটি বিখ্যাত উপন্যাস। এর বাইরেও আমরা তোমাদেরকে বলেছিলাম দিবারাত্রির কাব্য, এখানে সব শর্ট টেকনিকে দেয়া আছে। পুতুল নাচের ইতিকথা, এগুলো তার উল্লেখযোগ্য উপন্যাস। একটা স্ক্রিনশট দিয়ে নাও প্লিজ, অথবা এইখান থেকে ঠিক এই টাইমে কোনখান থেকে আমরা এই করেছি এটা পড়লেই হবে। গেল এটা, তাহলে হয়ে গেল। হুম, রাইট। দীপা একটা ভালো কথা বলেছে, জননী নামে মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি উপন্যাস রয়েছে, আবার জননী নামে শওকত ওসমানের উপন্যাস রয়েছে। খেয়াল রাখো কিন্তু, পরীক্ষা আসলে ডান বাম চোখ বন্ধ খোলা রাখো আর কি। অপশন দুজনের রাইটের নাম থাকবে না, যদি থাকে ওইটা আনসারই করবো না। যদি কোনো প্রশ্নে ভুল থাকে, উত্তর না থাকে, উত্তর একাধিক থাকে, ওটা আনসারের ধারের কাছেই যাওয়া না, ঠিক আছে। হুম, তাহলে হয়ে গেল না। মানিক বন্দ্যোপাধ্যায় চলে গেল, কিন্তু প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় ডান ডান ডান। কোন রাইটার নিয়ে, কারণ এত রাইটার এত আলোচনা, যেটা হবে না। এবার আসো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
তার ছদ্মনাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের, দেখো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, চট্টোপাধ্যায় ছদ্মনাম কি দেখো, ছদ্মনাম হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কি? ছদ্মনাম হলো ওনার বোনের নাম, এটা অনিলা দেবী। ও নীলা দেবী। এই ছদ্মনামে তিনি একটি প্রবন্ধ লিখেছিলেন, নারীর মূল্য, বুঝছো? অনিলা দেবী। আর উপাধি কি দেখো, উপাধি, উপাধি হলো শরৎচন্দ্র উপাধি কি দেখো, অপরাজেয়, অপরাজেয় কথা শিল্পী, অপরাজেয় কথা শিল্পী, অপরাজেয় কথা শিল্পী। আর একটা হলো বাঙালি ব্যথার, বাঙালি ব্যথার নিকটতম প্রতিবেশী, বুঝছো? অপরাজেয় কথা শিল্পী, বাঙালি ব্যথার নিকটতম প্রতিবেশীকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তাহলে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম কি বলতো? এবার দেখো হাসিবুর, এটা অপরাজেয় কথা শিল্পী। বাঙালির ব্যথাকে যেন এত দরদ দিয়ে, এত দরদ দিয়ে কেউ লেখেন নাই। দুটো তথ্য মনে রাখবা, বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, সমসাময়িককালে বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় ঔপন্যাসিক মানিক বন্দ্যোপাধ্যায়, বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ ঔপন্যাসিক মানিক বন্দ্যোপাধ্যায়, তাকে কালজয়ী ঔপন্যাসিক বলা হয়। আর বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ ঔপন্যাসিক মানিক বন্দ্যোপাধ্যায়, তাকে কালজয়ী ঔপন্যাসিক বলা হয়। ঠিক আছে? আর বুঝছো, মানিক বন্দ্যোপাধ্যায় তাকে কালজয়ী ঔপন্যাসিক বলা হয়। আর সবচেয়ে জনপ্রিয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, শ্রীকান্ত তার শ্রেষ্ঠ উপন্যাস। সমসাময়িককালে বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় উপন্যাসিক হুমায়ুন আহমেদ, তার প্রথম প্রকাশিত উপন্যাস নন্দিত নরকে, এবং দেয়াল তার সর্বশেষ প্রকাশিত উপন্যাস। আমরা পর্যাপ্ত সময় পেলে কিছু কাহিনী শোনাতাম, জানো? শরৎচন্দ্রের প্রথম প্রকাশিত মন্দির। শরৎচন্দ্র একটু শৌখিন মানুষ ছিল, তার দামি কলম না হলে, দামি কলম না হলে এবং উন্নত মানের কাগজ না হলে উনি লিখতে পারতেন না। বাড়িতে প্রচুর বানর, ইঁদুর, বিড়াল এগুলো পুষতেন, শেয়াল পুষতেন, বুঝছো? তার কয়েকজন বিখ্যাত জমিদার বন্ধু ছিলেন। তাহলে বাঙালি ব্যথার নিকটতম প্রতিবেশীকে, হ্যাঁ, অপর শরৎচন্দ্র, তার প্রথম প্রকাশিত মন্দির। এই গল্পটি, এই গল্পটি খালি তাহলে কাহিনী বললে তোমরা একজন রাইটার শেষ করাই কষ্ট হয়ে যাবে। মন্দির, এই গল্পটি কুন্তলিন পুরস্কার লাভ করে, এই গল্পটি কুন্তলিন পুরস্কার লাভ করে। কুন্তলিন, কুন্তলিন কি জানো? ময়মনসিংহ থেকে একটা তেল বের হতো, কেশ তেল, হ্যাঁ, একটা ফ্যাক্টরি ছিল, ওই কেশ, তার একটা পুরস্কার দিত কুন্তলিন। এই পুরস্কারটা পেয়েছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তখন তো প্রাদেশিক রাজধানী ছিল এটা, তাহলে কুন্তলিন পুরস্কার লাভ করে না? এবার দেখো, সরি আমাকে আরেকটু সময় দাও। সুখের বালি, ও সরি, 10 সেকেন্ড বিরতির আগে আমরা শরৎচন্দ্র শেষ করব। দেখো, এই যে শরৎচন্দ্রের বিখ্যাত একটা ছোট্ট গল্প অভাগীর স্বর্গ, তারপরে বিলাসী তার, এখানে সব শর্টকাট টেকনিকে দেয়া আছে, আমি শুধু গুরুত্বপূর্ণ বলছি। দেখো, অভাগীর স্বর্গ, বিলাসী, মহেশ, এগুলো তার বিখ্যাত ছোট গল্প, আসলে এর মধ্যে আসবে। আর ওই যে চরিত্র ইয়ে বলেছি তোমাকে, তার ছদ্মনাম আর উপাধি এটা। মাগরিব আজান দিচ্ছি, আমরা আরো 5 মিনিট পরে ঠিক 6টায় বিরতিতে যাবো, এর আগে না। তার দেখো, শরৎচন্দ্রের প্রথম প্রকাশিত উপন্যাসের নাম বড় দিদি, এই কথাটা যেন মনে থাকে। শরৎচন্দ্রের প্রথম প্রকাশিত উপন্যাসের নাম কি? বড় দিদি। আর প্রথম প্রকাশিত ছোট গল্পের নাম বলছিলাম কি? মন্দির, তুই মেরা মন্দির। প্রথম প্রকাশিত ছোট গল্প মন্দির, আর উপন্যাস বড় দিদি, এটা মনে রেখো। শ্রীকান্ত তার শ্রেষ্ঠ উপন্যাস, শ্রীকান্ত তার
শ্রেষ্ঠ উপন্যাস মনে থাকবে না? শরৎচন্দ্রের শ্রেষ্ঠ উপন্যাস কোনটি? শ্রীকান্ত। শ্রীকান্ত তার শ্রেষ্ঠ উপন্যাস। দেখো, তার পথের দাবি উপন্যাসটি রাজনৈতিক বিবেচনায় নিষিদ্ধ হয়। তার পথের দাবি উপন্যাসটি রাজনৈতিক বিবেচনায় নিষিদ্ধ হয়। তাহলে শরৎচন্দ্রের প্রথম প্রকাশিত উপন্যাস বড় দিদি, শ্রীকান্ত তার শ্রেষ্ঠ উপন্যাস, আর তার পথের দাবি উপন্যাসটি রাজনৈতিক বিবেচনায় নিষিদ্ধ হয়। নিষিদ্ধ হয় পথের দাবি। ঠিক আছে, শেষ প্রশ্ন। বিখ্যাত তার আরেকটি উপন্যাস, সেটা খেয়াল রেখো, পণ্ডিত মশাই, পল্লী সমাজ। এগুলো সবই তো আসলে গুরুত্বপূর্ণ। পল্লী মশাই, পণ্ডিত মশাই, পল্লী সমাজ। কোথায় আছে পল্লী সমাজ? এই যে শেষ প্রশ্ন, দেনা পাওনা। আচ্ছা, একটা কথা শুনবা, রবীন্দ্রনাথের কিন্তু শরৎচন্দ্রের বিখ্যাত উপন্যাস দেনা পাওনা, বা রবীন্দ্রনাথের প্রথম সার্থক ছোট গল্প দেনা পাওনা। স্যার, সার্থক কখনোই না, এটা নিয়ে কথা হবে। তোমাদের সাথে একটু প্রশ্নোত্তর পর্বে যাব আমরা, তখন অনেক কথা হবে, অনেক কথা। এই যে দত্তা, শুভদা, শেষের পরিচয়, তাহলে শেষ প্রশ্ন, শেষের পরিচয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, মনে রেখো। শেষ প্রশ্ন, শেষের পরিচয়, এটা হলো শরৎচন্দ্র। আর শেষের কবিতা, শেষ লেখা রবীন্দ্রনাথ ঠাকুর। শেষের কবিতা আমার সঙ্গে বলো, শেষের কবিতা, শেষ লেখা রবীন্দ্রনাথ ঠাকুর। আর শেষ প্রশ্ন, শেষের পরিচয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র শেষ, স্ক্রিনশট দাও, লিখে নাও যা যা লেখা। পরে আমাকে বকাঝকা করবো, স্যার স্ক্রিনশটটাও কি করতে হবে? হ্যাঁ, আমার দাগানোটা পড়লেই হবে, আর যেটু লিখে দিছি ওই যেটুকু ফাঁকে ফাঁকে লিখে দিছি ওটা, আর দাগানোগুলো পড়লেই হবে। আর শর্টকাট টেকনিক এখানে সব দেয়া আছে। শরৎচন্দ্র উপন্যাস, শরৎচন্দ্র শর্টকাট টেকনিক চাইছিলে না? এটাই সেই টেকনিক। বুঝছো না? যুদ্ধক্ষেত্রে নামলে সব রকমের প্রস্তুতি নামতে হয়। যেদিন শিক্ষক হওয়ার জন্য মাঠে নামছি, আলহামদুলিল্লাহ সব রকমের প্রস্তুতি নিয়ে নেমেছি, বুঝছো? আমরা রবীন্দ্রনাথ ঠাকুরে যাব, আলোচনাটা হবে নামাজের পরে। তবে এই নামাজের আগেই এটা একটু দেখে নাও। রবীন্দ্রনাথ ঠাকুরের জানো মোট 119টা গল্প রয়েছে, যেগুলো তার গল্পগুচ্ছ রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প 119টা, খেয়াল রেখো কিন্তু। এগুলো তার এটা রয়েছে। 12টি উপন্যাস, কিন্তু আমরা একটু পরে লিখবো 13টি, দেখবা সুন্দর করে লিখে দেবো। করুণা ও মালঞ্চ দিদি, নৌকাডুবি বইয়ের 4 অধ্যায়ের শেষের কবিতার গোড়া থেকে ঘরে বাইরে পর্যন্ত পড়ে শেষ করলো। এদিকে রাজস্ব চতুরঙ্গ, 2 বোন, বউ ঠাকুরের হাটে যোগাযোগ, চোখের বালি সিনেমা দেখলো। 13টি কোথা থেকে আসলো এটা তখন আলোচনায় বলবো একটু পরে। বাট 12টি মনে একটা সময় লিখছেন, 12টি আলোচনা করবো, 13টি না। কাব্যগ্রন্থ, রবীন্দ্রনাথের কাব্যের সংখ্যা 56টি। গানের সংখ্যা হলো 2232টি। আর রবীন্দ্রনাথ যে চিত্র অঙ্কন করেছেন তার সংখ্যা প্রায় 2000। তাহলে রবীন্দ্রনাথের উপন্যাস কয়টি? উপন্যাস 12টি, কাব্যগ্রন্থ 56টি, ঠিক আছে। আর গানের সংখ্যা 2232টি, অঙ্কিত চিত্রাবলী প্রায় 2000, প্রায় 2000, 2000-এর মতো, ঠিক আছে। করুণা ও মালঞ্চ, নৌকাডুবির 4 অধ্যায় শেষের কবিতার গোড়া থেকে ঘরে বাইরে পর্যন্ত শেষ করলো। এদিকে রাজস্ব চতুরঙ্গ, 2 বোন, বউ ঠাকুরের হাটে যোগাযোগ ও চোখের বালি সিনেমা দেখলো। করুণা ও মালঞ্চ, নৌকাডুবি বইয়ের 4 অধ্যায় শেষের কবিতার গোড়া থেকে ঘরে বাইরে পর্যন্ত পড়ে শেষ করলো। এদিকে রাজস্ব চতুরঙ্গ, 2 বোন, বউ ঠাকুরের হাটে যোগাযোগ ও চোখের বালি সিনেমা দেখলো। আমরা আর 1 মিনিটের মধ্যে বিরতিতে চলে যাব। 10 মিনিট বিরতি থাকবে, কারণ আমার যেহেতু অজু আছে। তোমরা ঝটপট 5 মিনিট অজু করে এবার উপন্যাসগুলো আগে একটু আন্ডারলাইন করে দিই। করুণা, মালঞ্চ, নৌকাডুবি, 4 অধ্যায়, সরি 4 অধ্যায় শেষের কবিতা গোড়া।
ঘরে বাইরে, ঘরে বাইরে, রাজর্ষি, চতুরঙ্গ, দুই বোন, বউ ঠাকুরের হাট, যোগাযোগ, চোখের বালি। ঠিক আছে, রবীন্দ্রনাথ যেহেতু কবি, কাব্য দিয়ে শুরু করলে ভালো ছিল, কিন্তু উপন্যাসটা সহজ বলে আমরা আগে উপন্যাসটা দিয়েছি। কি করবো এখান থেকে, কি কি আসবে সেটা, এগুলো কিন্তু তার উপন্যাস। এটা শর্টকাট টেকনিক, একটু আগে যেভাবে বলছি ঠিক ওইভাবেই দেয়া আছে। আমরা 10 মিনিটের একটা বিরতি নিলাম, ঠিক বিরতির পরে এসে এই জায়গা থেকে আলোচনা হবে আমাদের। ঠিক আছে ইনশাল্লাহ। কত মিনিট? 10 মিনিট। আগে নিয়েছিলাম 10 মিনিট, আর এখন 10 মিনিট, মাথায় রেখো 20 মিনিট। এটা পুষিয়ে দেওয়ার দায়িত্ব এসালাম স্যারের, না? এর জন্য তো একটু ঠান্ডা লাগতেছিল, কিন্তু বসে পড়ে নিলাম। আর এসি বন্ধ করলে আমাদের এগুলো বন্ধ হয়ে যায়, ক্যামেরাগুলো বন্ধ হয়ে যায়। তো বিরতির পর আবারও স্বাগত সবাইকে। ঠিক আছে, আলোচনা শুরু হচ্ছে আমাদের। একটু আগেই বলছিলাম না, রবীন্দ্রনাথের উপন্যাস আসলে 12টি, কিন্তু এখানে হবে 13টি। কেন সেটা বলবো, এখন বলবো। আচ্ছা, আগে রবীন্দ্রনাথের ছদ্মনাম দেখো। রবীন্দ্রনাথের ছদ্মনাম হলো, রবীন্দ্রনাথ মোট 9টা ছদ্মনাম ব্যবহার করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ভানু সিংহ ঠাকুর। ভানু সিংহ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর মোট কয়টা ছদ্মনাম করেছেন? 9টা। উল্লেখযোগ্য ভানু সিংহ ঠাকুর, খেয়াল করো। এরপরে উপাধিগুলো কি কি রবীন্দ্রনাথের উপাধি? উপাধিগুলো দেখো। উপাধি, রবীন্দ্র উপাধিগুলো কি কি? কবিগুরু, কবিগুরু, গুরুদেব, গুরুদেব, বিশ্বকবি। কবি তাকে গুরুদেব বলেছিলেন মহাত্মা, মহাত্মা গান্ধী, মহাত্মা গান্ধী। তারপরে বিশ্বকবি বলেছেন তাকে